আপনারা শুনছেন থিরুনাক্কার মন্দিরের রহস্য। লেখিকা সুদীপা দাস। পর্ব ৪। আজিনাল তিরুনেল মার্তণ্ড বর্মা রাজপ্রাসাদে প্রবেশের সময় তার চোখ মুখের অভিব্যক্তি দেখে বুদ্ধিমতী রাজমাতা মোহিনী কিছু একটা আন্দাজ করেছিলেন। তার ওপর কোলাচলের যুদ্ধান্তে ডাচদের পরাস্ত করে ফেরার পথে ৩ কন্যাকে সে সঙ্গে করে এনেছে অতিথি বলে। তাদের মধ্যে একজনকে দেখে তো সাধারণ নারী বলে মনে হয় না। তার রূপ, দেহসৌষ্ঠব, অলঙ্করণ দেখে তো তাকে রাজকন্যা বলে মনে হয়। তবে কি মার্তণ্ড যুদ্ধক্ষেত্র থেকে রাজকন্যা হরণ করে এনেছে? এমন চরিত্র তো তার নয়। তবে ব্যাপারখানা কি? ওদিকে কামিনী রাজা মার্তণ্ড বর্মার আগমন হেতু আহারের তত্ত্বাবধানে লেগে পড়েছে। আসন্ন শিবরাত্রিতে যে ইনি হবেন তার পানি প্রার্থী। রাজা মার্তণ্ড বর্মার রাজ্যে প্রবেশ মাত্র ডাচ সেনানায়ক ইউস্টাসিয়াম ডি ল্যানয় সহ ২৪ জন ডাচ সেনাধ্যক্ষের নিঃশর্ত আত্মসমর্পণের কৃতিস্বরূপ তাকে প্রজাদের পক্ষ থেকে বিপুল অভিনন্দন ও উপঢৌকন প্রেরণ করা হয়। পদনাভপুরম ও ত্রিবাঙ্গুরকে ডাচদের আসন্ন আক্রমণের হাত থেকে রক্ষা করায় নায়ার গোষ্ঠীর তরফ থেকে তাকে সম্মানিত করা হয়। এতৎ সত্ত্বেও রাজমাতা বারংবার লক্ষ্য করছিলেন মার্তণ্ড বর্মার মধ্যেকার অস্থিরতা। আজ রাজসভার মহিলা অলিন্দে বসে অপেক্ষা করছে কোল্লামের সুন্দরী। তিনি যে ত্রিবাঙ্গুরের নতুন পট্ট রানী হবেন, তাই অ্যান্টিগেলের রাজকুমারী তথা মার্তণ্ড বর্মার গর্ভধারিণী কার্তিকা তিরুনেল উমাদেবীর স্থানে রাজমাতা মোহিনীর সাথে কোল্লামের সুন্দরীকে দেখে মার্তণ্ড বর্মা বুঝতে পারলেন আর দেরি করা উচিত হবে না। ইতিমধ্যে ব্যাপারখানা অনেক দূর এগিয়ে গিয়েছে। শীঘ্রই রাজমাতাকে সব খুলে না বললে লক্ষ্মীমায়া, তার কি হবে? রাজসভা ভঙ্গ হতেই তাই মার্তণ্ড বর্মা চললেন অন্তঃপুরের দিকে। সেখানে এক নন্দিনী তার পথ রোধ করে দাঁড়ায়। সে উত্তাল যৌবনার চিকন গাত্র, লাস্যময়তায় যেন যে কোনো পুরুষের হৃদয়কে উদ্বেলিত করার জন্য যথেষ্ট। তার কুন্দের ন্যায় শোভিত শুভ্রদন্ত রাজি দ্বারা চমৎকৃত হাসি পুরুষের রক্তে আগুন ধরিয়ে দিতে পারে। এহেন সুন্দরীর হাতছানিতে মার্তণ্ড বর্মা কিয়ৎক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। কামিনী: নমস্কার মহারাজা। মার্তণ্ড বর্মা: আপনি তো কোল্লাম থেকে আগত অতিথি। কামিনী: আপনি দেখছি সব খবরই রাখেন। রাজমাতা আমাকে আপনার ভোজনের দেখাশোনার ভার দিয়েছেন। সেই কোলাচল থেকে ফিরেছেন, একটু কিছু মুখে দেবেন চলুন। মার্তণ্ড: আমার আপনার সাথে কিছু কথা বলার ছিল। কামিনী: কথা তো সারা জীবনই হবে, চলুন, এখন ভোজনের সময় হয়ে গেল। বলে এক প্রকার জোর করে মার্তণ্ড বর্মাকে ভোজনালয়ে নিয়ে যাবার পথে তির্যক দৃষ্টিতে অতিথিশালার বাইরে অপেক্ষমান লক্ষ্মীমায়ার দিকে বক্র দৃষ্টি হেনে চলে যায় অন্তঃপুরের দিকে। লক্ষ্মীমায়ার সাথে তার 2 সখী পুলুমায়া কামিনীর ব্যবহারে সখীকে বলে, সখী, রাজা কি রাজমাতাকে তোমাদের কথা বলতে পারবেন? আর কামিনী যেভাবে রাজপ্রাসাদে নিজ আধিপত্য বিস্তার করে ফেলেছে, তাতে রাজমাতা কি নিজ সিদ্ধান্ত বদল করতে রাজি হবেন? লক্ষ্মীমায়া: স্বামী নিশ্চয়ই কিছু উপায় করবেন। পল্লবীকে দেখছি না তো সখী, সে কোথায় গেল? এদিকে আহারাদির পর বিশ্রামালয়ে যাবার আগে মার্তণ্ড বর্মা রাজমাতার সাথে একবার দেখা করার অভিলাষ ব্যক্ত করে। বহুদিন পর পৌত্র রাজধানীতে পদার্পণ করায় অপরাহ্নে একটি উৎসবের আয়োজন করেছিলেন রাজমাতা। পৌত্রের অভিলাষ শুনে তিনিও বেশ আনন্দিত হয়েছিলেন।
তিনি যে নিজে কোল্লামের সেরা সুন্দরীকে নিজ পৌত্রের সঙ্গিনী নির্বাচন করে রেখেছেন, সে সংবাদও তাকে দেওয়া হয়নি। তিনি জানেন মার্তণ্ডের কানে এ খবর আগেই পৌঁছেছে, তবে নিজ মুখে এই সুসংবাদ দেওয়ার লোভ তিনি সামলাতে পারলেন না। তার পুত্রবধূ কার্তিকা তিরুনেল উমাদেবী ছিলেন অ্যান্টিগেলের রাজকুমারী। বিবাহের অনতিকাল পরই তার পুত্র রাঘব বর্মা তদানীন্তন রাজধানী কালিমানুর প্রাসাদ থেকেই হঠাৎ নিরুদ্দেশ হয়ে যান। তখন থেকেই সন্তানসম্ভবা উমাদেবীর প্রতি বীতশ্রদ্ধ। তিনি নিজ পুত্রের নিরুদ্দেশ হওয়ার জন্য পুত্রবধূকে দায়ী করতেন, তাই তাদের মধ্যে কোনো দিন সুসম্পর্ক গড়ে ওঠার অবকাশ হয়নি। এর পেছনে একটা ছোট গল্প রয়েছে। তখন রাঘব বর্মা ও তার স্ত্রী উমাদেবীর বিবাহের ৮ মাস অতিক্রান্ত হয়েছে। উমাদেবী ছিলেন অ্যান্টিগেলের রাজকুমারী। তিনি ছিলেন পরম শিবানুরাগী। তাই একদা তিনি তার স্বামীকে তার সন্তান সম্ভবার কথা জানিয়ে থিরুনাক্কারের সুন্দরেশ্বরের দর্শনে যাবার জন্য বায়না করেন। এমতাবস্থায় স্ত্রীর আবদার রাখতে তারা দুজন যখন থিরুনাক্কারের উদ্দেশ্যে যাত্রা করার উদ্যোগ নিচ্ছিলেন, তখন রাজমাতা মোহিনী থিরুনাক্কারে তাদের পূর্বপুরুষদের অভিশপ্ত অতীতের কথা স্মরণ করে পুত্রকে বহুবার সেখানে যেতে নিষেধ করেন। তখন উমাদেবীর কথায় অনিচ্ছা সত্ত্বেও তাদেরকে সুন্দরেশ্বরের দর্শনে যাওয়ার অনুমতি দেন। রাজা ও রানী ভোরবেলা মন্দিরের দরজা খোলার সাথে সাথে সেখানে উপস্থিত হন। কিছুক্ষণ পরেই একটা চাপা গোঙানির শব্দ শুনে রাজা রাঘব বর্মা সুন্দরেশ্বরের নাট মন্দির পেরিয়ে শব্দের উদ্দেশ্যে অনুসরণ করতে গিয়ে পৌঁছায় ব্রহ্মরাক্ষসের মন্দিরে। উমাদেবী সন্তান সম্ভবা হওয়ায় পই পই করে মোহিনী দেবী তাকে ব্রহ্মরাক্ষস মন্দিরের প্রবেশ করতে নিষেধ করেছিলেন। উমাদেবী কিছু বলার আগেই রাঘব বর্মা দ্রুত কদমে দক্ষিণ দিকের ব্রহ্মরাক্ষস মন্দিরে ঢুকে গিয়েছিল। অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন রাঘব বর্মা ফিরে এলেন না, তখন উমাদেবী তার দেহরক্ষীদের সেদিকে প্রেরণ করেন। তারা সারা থিরুনাক্কার মন্দির তন্ন তন্ন করে খুঁজেও কোথাও রাজা রাঘব বর্মাকে মন্দিরের পেছনের জঙ্গলে খুঁজে পায়নি। কয়েক মুহূর্তের মধ্যে যেন রাঘব বর্মা অদৃশ্য হয়ে যায়। উমাদেবী শূন্য হাতেই কালিমানুরে ফিরে আসেন। রাজমাতা মোহিনী পুত্র শোক পেলেও শক্ত হাতে রাশ ধরে রেখেছিলেন। তবে পুত্রের নিখোঁজ হওয়ার জন্য উমাদেবীকে কোনো দিন ক্ষমা করতে পারেননি তিনি। রাঘব বর্মার নিখোঁজ হওয়ার পর দীর্ঘদিন কালিমানুরের সিংহাসন রিক্ত ছিল। উমাদেবীর সন্তান আনিজম তিরুনেল মার্তণ্ড বর্মা মাত্র ১৬ বছর বয়সে যখন সিংহাসন আরোহণ করেন, তখন থেকেই মোহিনী নিজে হাতে পৌত্রকে আগলে রেখেছিলেন। তখন থেকেই ডাচরা বাণিজ্যের নাম করে যথেচ্ছাচার শুরু করেছিল। তারা কেরালা উপকূলের কোলাচেলে বন্দর দখল করে, তারপর পদ্মনাভপুরম সহ ত্রিবাঙ্গুর দখলের পরিকল্পনা করতে থাকে। মার্তণ্ড বর্মা তখন রাজধানী থেকে দূরে ছিলেন। খবর পেয়ে বিপরীত দিক থেকে ডাচদের উপর প্রত্যাঘাত হেনে ডাচদের কোলাচেলের দিকে তাড়িয়ে নিয়ে যান। কোলাচেলের যুদ্ধের ডাচদের পর্যুদস্ত করে ত্রিবাঙ্গুরে রাজধানী স্থানান্তর করেন। কোল্লাম, কায়কুলাম ও কোট্টারাকারাকে নিজ রাজ্যভুক্ত করে নিয়েছিলেন। সে ঘটনা পরে ক্রমে জানা যাবে। নায়ার গোষ্ঠীর তরফ থেকে উৎসবে অংশগ্রহণ করার আগেই মার্তণ্ড বর্মা চাইছিলেন রাজমাতাকে লক্ষ্মীমায়ার আসল পরিচয় পর্বটা দিয়ে দিতে, যাতে উৎসবের সময় রাজমাতা লক্ষ্মীমায়ার সাথে তার বিবাহ ঘোষণা করে দেন। রাজমাতার কক্ষে প্রবেশপূর্বক তাকে নমস্কার করেন মার্তণ্ড বর্মা। রাজমাতা: বুকে এসো মার্তণ্ড, কতদিন পর তোমায় দেখলাম। আজ তোমার জন্য আমি একটি বিশেষ সংবাদ নিয়ে এসেছি। মার্তণ্ড: আমিও রাজমাতা, আপনার জন্য কিছু বিশেষ বার্তা নিয়ে এসেছি। আপনাকে অবিলম্বে তা সূচিত করা আবশ্যক।
রাজমাতা কিয়ৎক্ষণ মার্তণ্ডবর্মাকে আপাত মস্তক নিরীক্ষণ করেন, তারপর বলেন, তোমায় তো কখনো এমন অস্থির চিত্তে দেখিনি মার্তণ্ড। তুমি আগে বলো, ব্যাপারখানা কি? মার্তণ্ড: রাজমাতা, আমি আমার বিবাহের ব্যাপারে আপনাকে কিছু বলতে চাই। রাজমাতা তার নির্দিষ্ট আসনে আসীন হয়ে বলেন, বলো পৌত্র, তোমার মনের কথা বলো। মার্তণ্ড রাজমাতার সম্মুখে নিজ প্রেমিকার কথা বলতে একটু কুণ্ঠাবোধ করায় উঠে দাঁড়িয়ে রাজমাতার থেকে কিছুটা তফাতে রাজমাতার সামনে রাখা একটি গম্বুজের কাছে এগিয়ে গিয়ে বলতে শুরু করে, রাজমাতা, আমি জ্ঞাত হয়েছি যে আপনি কোল্লামের সুন্দরীকে আমার জন্য সঙ্গিনী নির্বাচন করেছেন। হয়তো আমিও আপনার এই সিদ্ধান্ত মেনে নিতে পারতাম, কিন্তু আমি কোলাচলে গমনের পূর্বেই একজনকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, ফিরে এসেই আপনার অনুমতি নিয়ে তাকে আমার পট্টরানী করে নিয়ে আসব এই ত্রিবাঙ্গুর প্রাসাদে। আপনি হয়তো আন্দাজ করতে পারছেন কে সেই কল্যাণিয়া। আমি কোলাচেল থেকে ফেরার পথে এতটুকু বলার আগেই একটা তীব্র মেয়েলি আর্তনাদ শুনে ঘুরে দাঁড়াতেই রাজমাতাকে ঢলে পড়তে দেখেন তার আসনে। মার্তণ্ডবর্মা ঘুরে দাঁড়িয়ে দেখলেন রাজমাতা এলিয়ে পড়েছেন তার শুভ্র উপাধানের উপর। তিনি ছুটে এসে যখন সংজ্ঞাহীন রাজমাতাকে তুললেন, তখন রাজমাতার বাম কানের পাশ থেকে রক্তের ক্ষীণ ধারা নেমে এসেছে। তিনি শোকে চিৎকার করে উঠলেন, রাজমাতা! রাজা মার্তণ্ডবর্মার শোকবিহ্বল কণ্ঠ শুনে বাইরে দাঁড়িয়ে থাকা প্রহরীরা ছুটে আসার সাথে সাথে রাজমাতার পেছনের পর্দাটা সামান্য নড়ে উঠল, আর কারোর ছুটে পালিয়ে যাওয়ার দিকে অঙ্গুলি নির্দেশ করে মার্তণ্ডবর্মা প্রহরীদের বললেন, ওই দিকে। প্রহরীরা ছুটল আগন্তুকের পেছনে, কিন্তু অন্তঃপুরে বাগান পেরিয়ে যেন সে কালো কাপড়ে আবৃত আগন্তুক নিমেষে ধোঁয়ার মতো অদৃশ্য হয়ে গেল। প্রহরীরা সিংহ দুয়ার রুদ্ধ করে সারা মহলে তন্ন তন্ন করে তল্লাশ করতে লাগল। তবে বাইরে উৎসবের মেজাজ, তার মধ্যে ত্রিবাঙ্গুর রাজপ্রাসাদের বাইরে এত লোকের সমাগম, তার মাঝে রাজমাতার হত্যাকারীকে খোঁজার চেষ্টা মানে খড়ের গাদায় সূঁচ খোঁজার সামিল। রাজবৈদ্য রাজমাতার মৃতদেহ পর্যবেক্ষণ করে গম্ভীর মুখে জানাল, আশ্চর্যজনক ব্যাপার রাজন। মার্তণ্ড: কেন বৈদ্যমশাই? রাজবৈদ্য: রাজমাতার ওপর যে তীব্র বিষ প্রয়োগ করা হয়েছে তাতে অতি দ্রুত হৃৎপিণ্ডে রক্ত জমাট বেঁধে মৃত্যু ঘটায়। এই প্রকার বিষের ব্যবহার তো বহুকাল বন্ধ হয়ে গিয়েছে। তাছাড়া এর প্রয়োগ কৌশলও বেশ প্রাচীন। তিনি একটি খুব ছোট তীক্ষ্ণ ফলাযুক্ত এক আঙুলের মাপের লৌহ ফলা রাজনের সম্মুখে দেখিয়ে পুনরায় বলতে শুরু করেন, বহু প্রাচীনকালে সম্ভবত কোট্টারাকারার দিকে একদল আদিম জনগোষ্ঠীরা এক প্রকার তীব্র বিষ ব্যবহার করত। তারা একটা সরু কাঠের ফাঁপা নলের মধ্যে এই লৌহের ফলাটা বিষ মাখিয়ে শত্রুদের দিকে তাক করে তাতে ফুঁক দিলেই নিঃসারে ফলাটা ছুটে গিয়ে শত্রুর কানের পেছনের নরম স্থানে গিয়ে বিঁধত, আর সাথে সাথেই শত্রু মৃত্যুর মুখে ঢলে পড়ত। এই কার্যে কোট্টারাকারার আদিবাসী মহিলারা খুবই পারদর্শী। মার্তণ্ড রাজবৈদ্যের কথা শুনে গম্ভীর মুখে মাথা নিচু করে বসে রইলেন। এদিকে রাজমাতার মৃত্যুতে সারা ত্রিবাঙ্গুরে শোকের ছায়া নেমে এলো। উৎসবের মেজাজ বদলে গিয়ে রাজমাতার আকস্মিক হত্যার খবর ছড়িয়ে পড়ায় জনগণ বেশ বিচলিত হয়ে উঠল। লক্ষ্মী মায়া ত্রিবাঙ্গুরে প্রবেশের পর থেকে রাজা মার্তণ্ডবর্মার সাথে তার ঠিকমতো কথা হয়ে ওঠেনি। সেও বেশ অস্থির ছিল এই ভেবে রাজমাতা তাদের বিষয়ে সবটুকু জানার পর কি সিদ্ধান্ত নেবেন। তার মধ্যেই এই রকম পরিস্থিতিতে তিনি কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। রাজমাতার অন্তিম কার্য সমাধা করে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। অবসন্ন মার্তণ্ডবর্মা সবে একান্তে নিজ কক্ষে বিশ্রাম নিচ্ছেন। এমন সময় তার মনে হল যেন তার কক্ষে
তিনি একা নন, আর কেউ আছে তার সাথে। তিনি পালঙ্কে উঠে বসতেই সামনে যা দেখলেন তাতে তিনি খুব বিস্মিত হলেন। তার কক্ষে তিনি কিছুক্ষণ আগেও পরিচারিকাকে বিদায় দেওয়ার সময় ভালো করে লক্ষ্য করেছিলেন সামনের বসার স্থানটি রিক্ত ছিল। পরিচারিকা যাওয়ার আগে তার কক্ষের একমাত্র দুয়ার রুদ্ধ করে গিয়েছিল। এখন সামনে এই বসার স্থানটিতে লোহিত উপাধানে হেলান দিয়ে বসে আছে কল্যাম সুন্দরী কামিনী, এক কামোদ্রেককারী বেশে। বিস্মিত মার্তণ্ড বললেন, আপনি অসময়ে আমার কক্ষে কি করছেন? স্মিত হাস্যে প্রত্যুত্তর এলো, আমি তো আপনার জন্যেই দূর থেকে এসেছি। মার্তণ্ড, এ রসিকতার সময় নয়। আজ রাজপ্রাসাদে বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে। আপনার সাথে কথা বলার মতো মানসিক অবস্থায় আমি আর নেই। আপনি এখন বিশ্রাম নিন, কাল প্রভাতে আপনার সাথে কথা হবে। কল্যাম সুন্দরী বিন্দুমাত্র বিচলিত না হয়ে এক দৃষ্টে মার্তণ্ড বর্মার দিকে তাকিয়ে বলে উঠল, রাজন, একটিবার আমার দিকে তাকান। আমি কল্যামের সেরা সুন্দরী। রাজমাতা নিজে আমাকে আপনার জীবনসঙ্গিনী নির্বাচন করে গিয়েছিলেন। আমি জানি আপনি কোট্টারাকারের রাজকুমারীকে কী কারণে প্রাসাদে স্থান দিয়েছেন। তা বলে রাজমাতার অন্তিম বাসনা আপনি অপূর্ণ রাখবেন? কামিনীর কথা শুনে মার্তণ্ড বর্মা ভীষণ রকম চিন্তিত হয়ে পড়লেন। এই সময় কামিনী উঠে এসে মার্তণ্ড বর্মার গলায় একটি কালো পুঁথির হার পরিয়ে দিলেন। আচমকাই যেন মার্তণ্ড বর্মার চোখ দুটি কেমন উদাসীন ঢুলুঢুলু হয়ে যায়। তিনি বলে ওঠেন, রাজমাতার ইচ্ছেই তার ইচ্ছে। আগামী শিবরাত্রিতে আমি রাজমাতার ইচ্ছানুসারে তোমায় বিবাহ করব কামিনী। উচ্ছল ঝর্ণার মতো হেসে উঠে কামিনী বলে, তবে রাজন, এখন আমার সাথে চলুন। কামিনীর ইচ্ছে মতো ঘোড়ার পিঠে করে রাতের অন্ধকারেই মার্তণ্ড বর্মা কামিনীর সাথে দক্ষিণের দিকে পাড়ি দেয়। তখন আকাশে এক ফালি চাঁদ দেখা যাচ্ছে। রাত জাগা পাখিগুলো যেন ডাকতে ভুলে গিয়েছে। প্রকৃতি যেন নিঝুম হয়ে রয়েছে। এমন সময় থিরুনাক্কার মন্দিরের সামনে দুটি অশ্ব এসে দাঁড়াল। অশ্বপৃষ্ঠ থেকে অবতরণ করলেন রাজা মার্তণ্ড বর্মা ও কামিনী। কামিনী যেন কুহেলির মতো রাজাকে ডেকে নিয়ে চলেছে পূর্ব দিকের থিরুনাক্কারের মহাদেব মন্দিরের দিকে। কামিনীর নেশাতুর রূপ ও মোহিনী শক্তির জাদুতে বশীভূত মার্তণ্ড বর্মা তাকে অনুসরণ করে এগিয়ে যেতে লাগলেন। কামিনী তার দেহের বসন শিথিল করে তার বক্ষের কাঁচুলি খুলে আজানুলম্বিত কেশদাম দ্বারা উন্নত বক্ষের ওপর আবৃত করে পুরুষের উগ্র যৌন আকাঙ্ক্ষাকে উস্কে দিল। মার্তণ্ড বর্মা কামিনীর নিরাবরণ সুডৌল জঙ্ঘা ও কেশদাম দ্বারা আবৃত উন্নত বক্ষের বিভাজিকায় উত্তেজিত হয়ে নারী দেহের উষ্ণতা লাভের জন্য কামিনীর নিকটবর্তী হতে লাগলেন। কামিনী থিরুনাক্কারের সুন্দরেশ্বরের মন্দিরের নাট মন্দির পেরিয়ে ততক্ষণে দক্ষিণ দিকের সেই অভিশপ্ত কক্ষের সিঁড়ির মুখে দাঁড়িয়ে মার্তণ্ড বর্মাকে নেশাতুর ভ্রুভঙ্গি দ্বারা নিজের দিকে আকর্ষণ করতে লাগল। নেশাগ্রস্থের মতো মার্তণ্ড বর্মাও দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে ভুলে গেলেন তিনি কোথায় এসে উপস্থিত হয়েছেন। তিনি যে অতীতে লক্ষ্মীরাজ কুদুম্ব বর্মার সময় ঘটে যাওয়া সেই অভিশপ্ত স্থানে এসে উপস্থিত হয়েছেন, যেখানে একদিন তার পূর্বপুরুষের রক্ত ঝরেছিল। তিনি ক্রমশ কামিনীর সাথে মিলিত হওয়ার উদগ্র বাসনায় অন্ধ হয়ে পদার্পণ করলেন সেই অভিশপ্ত কক্ষে। কামিনীর যৌবনের ভরন্ত দেহকে নিজ বাহুডোরে টেনে নিয়ে আদিম লীলায় মত্ত হয়ে উঠলেন তারা দুজনে। কামিনী বা ত্রিবাঙ্গুর পতি যখন অন্তঃপুর থেকে নিষ্ক্রান্ত হন, তখন তাদের অজান্তে আরও কয়েকজন তাদের অনুসরণ করে থিরুনাক্কার মন্দিরে প্রবেশ করেছিল। তা তাদের কেউ টের পায়নি।
কামিনী ও রাজা মার্তণ্ডবর্মা যখন গভীরভাবে পরস্পরকে আলিঙ্গনরত, এমন সময় তাদের কক্ষের সম্মুখে উপস্থিত হয় একটি অবয়ব।